তোমাকে ভালোবাসার আগে জানতাম না যে একদিন নিজের প্রতি নিজের মায়াই হারিয়ে ফেলবো। কিছু কিছু বন্ধুত্ব আমাদের জীবনে এতটাই প্রভাব বিস্তার করে, তখন প্রেমের জন্য অন্য কারোর কথা আমরা ভাবতেই পারি না। ধীরে ধীরে তার প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ি যে সেখান থেকে নিজেকে বার করার ক্ষমতাই হারিয়ে ফেলি। তো আজকের গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কালজয়ী উপন্যাস অবলম্বনে দেবদাস। দেবদাস তার ছোট্টবেলার বান্ধবীর ভালোবাসার পাশাপাশি এক ঈর্ষার ভালোবাসাকেও স্বীকৃতি দিয়েছিল। কিন্তু কেন? আর হ্যাঁ, এই গল্পটি কোনো কল্পকাহিনী নয়, বরং সত্য ঘটনা অবলম্বনে তার প্রমাণ ছবি সহ আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই একটি মহিলাকে দেখানো হয়। সে একটা চিঠি পেয়ে অনেকটাই খুশি। সে সারা বাড়ি চিৎকার করে বলছে যে দেব বাড়ি ফিরছে, এবং এই কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। আর এটা হচ্ছে দেবদাসের মা। আসলে দেবদাস এই 10 বছর পরে বাড়ি ফিরছে, কারণ সে পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিল। সবার খুশির মধ্যে দেবের মায়ের খুশি যেন আর ধরে না। তার ছেলে কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে। আসলে এই গল্পটি সেই সময়কার যখন মোবাইল তো দূরের কথা, এত উন্নত প্রযুক্তিই ছিল না, তখন চিঠি আদান প্রদান হতো। তো এখানে আরেকটি মহিলাকে দেখানো হয়। ইনি হচ্ছেন প্রতিবেশী পার্বতী বা পারুর মা। আসলে সেই এই গল্পের নায়িকা। তো দেবদাসের মা আর পার্বতীর মা, পার্বতী আর দেবদাসের ছোটবেলা নিয়ে কথা বলছে যে তারা ছোটবেলায় কত দুষ্টু ছিল, সারা দিন টোটো পরে ঘুরে বেড়াতো, আর দুজনে সব সময় মারধর করতো, আবার দুজন দুজনকে ছাড়া চলতোই না। আর দেবদাসের বাবা যখন দেবদাসকে বিদেশ পাঠাচ্ছিল, তখন পারুর সে কি কান্না, সে দেবদাসের সঙ্গে চলে যাবেই। পার্বতীর মা বলে, আমাদের পারু 10 বছর ধরে দেবের জন্য অপেক্ষা করছে। দেবের মা বলে, তাহলে দিদি শিগগির যাও, পারুকে খবরটা দাও। তো পারুর মা চলে যেতেই বাড়ির বড় বউ অর্থাৎ দেবের বৌদি এসে দেবের মায়ের কানের কাছে বলে, আচ্ছা দেব আসছে, তা পার্বতী অত খুশি কেন? দেবের মা বলে, আমাদের দেব আর পার্বতী ওরা ছোট্টবেলায় খুব ভালো বন্ধু ছিল, একে অপরকে ছাড়া থাকতেই পারতো না। দেবের বৌদি বলে, মা ওরা কিন্তু এখন আর ছোট নেই। কথাটা সে এমন ভাবে বলে দেবের মায়ের মুখের হাসিটা ম্লান হয়ে আসে। আসলে দেবের বৌদি একটা কুটিলা। গল্প যত আস্তে আস্তে এগোবে বুঝতে পারবে। তো এদিকে পারুর মা পারুকে এসে দেব আসার খবরটা দেয়। পারু তো খুশিতে আহ্লাদে অভিমানে নিজেকে লুকিয়ে নেয়। তো পরের দিন সকালবেলা দেব এসেছে। দেবের মা বরণডালা সাজিয়ে একেবারে রেডি। তার বাড়ির সদস্যদেরকে বলে, তোরা সবাই চোখ বন্ধ করে রাখ, দেবকে আমি আগে চোখ ভরে দেখবো, তারপরে তোরা দেখবি। আর তখনই সেখানে বাড়ির বিশ্বস্ত কাজের লোক ধরম আসে। আসলে এ দেবকে আনতে গেছিল। সে দেবের মাকে বলে, 10 বছর আগে দেববাবুকে কাঁধে করে ঘোরাতাম, এখন তো সে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে চলছে। দেবের মা বলে, কোথায় সে? ধারাম বলে, ও পারুর সঙ্গে দেখা করতে গেছে। দেব প্রথমে পারুর সঙ্গে দেখা করতে গেছে। এটা শুনেই দেবের মায়ের মুখটা কেমন জানি শুকিয়ে যায়। আর তখনই দেবের বৌদি এসে বলে, কই মা, আপনি তো বলেছিলেন দেব নাকি আপনার সঙ্গে প্রথমে দেখা করবে, এখন তো দেখছি ওর ওপরে ওর বান্ধবীর নজর লেগে গেল। ওইদিকে পারুদের ঘরে দরজায় টোকা পড়ে। পারুর মা অতি আনন্দে দরজাটা গিয়ে খোলে। হ্যাঁ, দেব এসছে। তো পারুর মায়ের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি দেব সেই গ্রাম্য ছেলে আর নেই। তার চাল চলনে এখন সাহেবি সাহেবি ভাব। বাইরে দেব এসেছে বুঝে পারু এদিকে অস্থির হয়ে উঠেছে। তো দেবদাস অবশেষে পারুর কাছে আসে। পারু পিছন ঘুরে অভিমান নিয়ে বসে আছে। দেব বলে, পারু আমাদের কতদিন পরে দেখা হচ্ছে তাই না? পারু একটু অভিমান নিয়ে বলে, হ্যাঁ তোমার কাছে তো কতদিন মাত্র, আমার কাছে 10 বছর 6 মাস 9 প্রহর 2 ঘন্টা। পারুর অভিমান এই যে তার দেবদা এই 10 বছরে তার কাছে 4টে চিঠি পাঠিয়েছে মাত্র। তাই পারু অভিমানে দেবকে তার মুখ দেখায় না। দেবদাস বলে, ঠিক আছে, মুখ দেখাতে হবে না, এই চাঁদকে তো আমি চাঁদের আলোতেই দেখবো। তো দেব এইবারে বাড়িতে আসে। দেবের মা অভিমান করে বসে আছে। সে 10 বছর ধরে অপেক্ষা করেছে, আর সে কিনা তার কাছে আগে না এসে পার্বতীর কাছে চলে গেছে। কিন্তু দেবদাস তার মাকে পটিয়ে নেয়। মা আর কতক্ষণ রাগ করে থাকবে। এইদিকে দেবের ঠাম্মাকেও দেখতে পাই। তার সঙ্গে দেবের একদম পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতন সম্পর্ক। তো রাতের বেলা পারু জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেবকে দেখার চেষ্টা করছে। তখনই পারুর মা এসে বলে, কিরে দেব কি বললো? পারু বলে, আমি তো ওকে আমার চেহারাটাই দেখাইনি। তো রাতে যখন পারু ঘুমাচ্ছিল তখন সেখানে দেব চলে আসে, কারণ দেবদাস বলে গেছিল তাকে সে চাঁদের আলোতেই দেখবে। তো দেব পারুকে মন ভরে দেখে সেখান থেকে সে চলে যায়। অতঃপর পারুর ফট করে ঘুম ভেঙে যায়, এবং পারুও অনুভব করে যে এখানে তার দেবদাদা এসেছিল। তো সকালবেলা পার্বতী দেবদের বাড়িতে সন্দেশ নিয়ে আসে এবং দেবের মাকে বলে, কাকিমা দেবদাদা কোথায়? দেবের মা বলে, ওপরে আছে, যা। তো পারু উপরে চলে যেতেই দেবের বৌদি আবার টোন কাটে, বলে, মা ওরা কিন্তু এখন বড় হয়েছে, আগের মতো আর বাচ্চা নেই, কিন্তু এভাবে দেখা করাটা কিন্তু ঠিক না।
তো পার্বতী দেবের কাছে এসে দেবকে বলে, আচ্ছা লন্ডন খুব বড় শহর তাই না? দেব বলে, হ্যাঁ অনেক বড় শহর। পারু বলে, আচ্ছা তোমার এই গ্রামের কথা মনে পড়তো না? তোমার পরিবার সবার কথা মনে পড়তো না? দেব বলে, হ্যাঁ সবারই কথা মনে পড়তো। পারু বলে, আর আমার কথা? দেব বলে, না তেমন একটা পড়িনি, আর ওখানে অনেক ব্যস্ত ছিলাম, তো আমি কি করে মনে পড়বে? দেবদাদার এরকম কথা শুনে পারু খুব রেগে যায়, আর সে অনেকটা কাঁদো কাঁদো হয়েই বলে, তোমার পাঠানো 4টে চিঠি আমি দিনে 5 বার পড়েছি। তোমার জন্য জ্বালানোর প্রদীপ আমি নিভতে দেইনি, সব সময় তোমার কথা ভেবেছি, আর তুমি আমাকে মনেই করোনি। দেব একটা মুচকি হেসে বলে, তোমার কথা আমার মনে পড়েছিল কখন জানো? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে। এটা শুনে পারু অনেক খুশি হয়ে যায়, তার চোখ দিয়ে আনন্দ অশ্রু বেরোতে থাকে। তো এইদিকে দেবের ঠাম্মা তার বড় নাত বউকে গহনা উপহার দিচ্ছে, কিন্তু সে যখন দেখে দেবের হবু স্ত্রীর জন্য একটু ভালো ডিজাইনের আর তার জন্য সাধারণ মানের, এটা দেখে দেবের বৌদি অনেক রেগে যায় এবং সেখানেই সে ঝগড়া বাঁধিয়ে দেয় আর বলে, যে বউ এখনো বাড়িতে আসলো না তার জন্য এত কিছু, আর যে বউ বাড়িতে আছে তার নিয়ে কোনো চিন্তাই নেই, এবং সে মুখ ঝামটা মেরে সেখান থেকে চলে যায়। তো দেব আর দেবের ঠাম্মা হাসতে থাকে। দেবের ঠাম্মা দেবকে একটা বালা দেখিয়ে বলে, কাকে পড়াবি এটা? দেব বলে, কাকে? এদিকে এসো দেখাচ্ছি, এবং সে দূরবীন নিয়ে তার ঠাম্মাকে পারুদের বাড়ি দেখাতে থাকে। সেখানে পারুকে দেখতে পেয়ে ঠাম্মা বলে, এইসব চলছে তোমার মনে, হ্যাঁ? বলে পাশ ঘুরে দেখে দেব পাশেই নেই, সে পারুদের বাড়ি ছুটতে চলে গেছে। তো ঠাম্মা তো বুঝে যায় যে ওই বালাটা আসলে সে কাকে দিতে গেছে। তো দেব এসে পারুকে বালাটা পরিয়ে দিতে যায়, কিন্তু পারুর হাতে থাকা চুড়ির গোছা সে আর খুলতে পারছে না, এবং এই নিয়ে তারা খুনসুটি করতে থাকে। কিন্তু এই দিক থেকে আবার দেবের মাকে দেবের বৌদি এইগুলো সব দেখায় আর বলে, দেখেছেন মা, আমি বলেছিলাম না? তো এইসব দেখে দেবের মা রেগে যায়। এইদিকে পারুর মা অনেকটাই খুশি, কারণ সে ধরেই নিয়েছে দেবের সঙ্গে পারুর বিয়ে হবেই। তো রাতের বেলা দেবদের বাড়িতে অনুষ্ঠান ছিল, পারুর মা যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন পারুর বাবা পারুর মাকে বলে, তুমি যেন চট করে বিয়ের কথাটা আবার পেরে বসো না, ওরা কিন্তু জমিদার, ওরা বড় লোক, সে সূত্রে আমাদের কিছুই নেই, সুতরাং পরিস্থিতি অনুযায়ী কথা বলো। তো দেবদের বাড়িতে অনুষ্ঠানে কিছুটা আনন্দ উৎসবের পরে পারুর মা বিয়ের কথাটা বলেই বসে। পারুর মা ভেবেছিল দেবের মা মেনে নেবে, কিন্তু দেবের মা সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয় ও পারুর মাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে, তাদেরকে নিচু জাতকুল বলে অপমান করে, আরো বলে, তোমাদের কি আছে আমাদের তুলনায়? বিচার তো সমানে সমানে করা উচিত, তাই না? তো দেবের মায়ের সঙ্গে সঙ্গে দেবের বৌদিও এসে অপমান শুরু করে দেয়। পারুর মা আর সহ্য করতে পারে না, সে দেবের বৌদিকে এক চর কষিয়ে দেয়। পারুর মা রাগে ক্ষোভে অপমানে কতকটা চ্যালেঞ্জ জানিয়ে যায় যে 1 সপ্তাহের মধ্যে আমার পারুকে এমন ঘরে বিয়ে দেব যা তোমাদের থেকে বড় লোক, উঁচু জমিদার, উঁচু জাত বংশে বিয়ে দেব বলে পারুর মা সেখান থেকে বেরিয়ে আসে। তো পরের দিন সকালে পারুর এক দিদি পারুকে বলে, তোকে নাকি সপ্তাহখানিকের মধ্যে বিয়ে দেওয়া হবে, তোর বরের নাম জানিস? পারু বলে, হ্যাঁ দেব। দিদি বলে, দেবের পরিবার তো তোর মাকে অনেক অপমান করেছে। পারু বলে, কিন্তু দেব তো করেনি। তো পারু রাত 2টোর সময় চুপি সারে দেবের কাছে যায়। দেব বলে, তুমি এখানে? পারু বলে, হ্যাঁ আমি। দেব বলে, তোমার ভয় লাগেনি আসতে? পারু বলে, ভয় না। দেব বলে, বদনামেরও ভয় নেই? পারু বলে, না। দেব বলে, তুমি কেন এসেছো? আমার পরিবার, আমার কুল, আমার নিজের মান সম্মান তোয়াক্কা করে রাত 2টোর সময় তোমার কাছে এসেছি তোমার চরণে একটু ঠাঁই পেতে। এর মানে তো একটাই, তাই না? তুমি কি চাও দেবদা? দেব বলে, আমি তোমার খুশি চাই। কিন্তু পারু, বাবা আমাদের এই সম্পর্ক মেনে নেবে না। পারু বলে, আমরা মানিয়ে নেব। দেব বলে, দেখো আমাদের জন্য আমাদের দুটো পরিবারের মান সম্মান নষ্ট হয়ে যাবে, দুটো পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমি পারবো না। চলো অনেক রাত হয়ে গেছে, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। পারু বলে, আমার সঙ্গে যাবে? বদনামের ভয় করবে না? দেব বলে, হোক না বদনাম, তাতে যদি একটা সমাধান হয়ে যায় হোক না। দেব পারুকে নিয়ে বেরোতেই যাবে, এমন সময় তাদের সামনে দেবের বাবা চলে আসে। দেবের বাবা পারুকে বলে, দিনের বেলা কথায় কাজ হয়নি বলে রাতে চলে এসছিস? মা মেয়ে মিলে কি শুরু করেছিস তোরা? রাতে জানিস কারা আসে? পারু এই অপমান আর সহ্য করতে পারে না, সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। দেব যখন পারুর হয়ে কথা বলতে যায়, দেবের বাবা দেবকে এক চর কষিয়ে দেয়। এইদিকে পারু বাড়ি আসতেই পারুর মা পারুকে বলে, তুই এত রাতে কেন গিয়েছিলিস? তুই এটা একবারও ভাবলি না যে তুই একা যাসনি, সাথে এই পরিবারের মান সম্মান সব নিয়ে গিয়েছিলিস যখন, ওকে তো নিয়ে আসতে পারতিস, সেটাও তো পারলি না। এবার তো লোকে মুখে থুতু ফেলবে, বলবে। এইদিকে দেবের বাবা দেবকে বকছে। দেবের বাবা বলে, একটা ভালো ঘরের মেয়ে কখনো এত রাতে একা আসে না। দেব বলে, আই অবজেক্ট। আসলে দেব ওকালতি পড়তে গেছিল, এখন সে উকিল, ওই জন্য তার কথা বলার স্টাইলটাও একটু অন্য। ও আমাকে সত্যিই ভালোবাসে। দেবের বাবা বলে, আমাদের যা আছে ওদের তার এক কণাও আছে, তাছাড়া আমাদের থেকে ওরা নিচু জাত। দেব বলে, খাবার তো আমরা একই খাই,
তো এইভাবে দেব আর দেবের বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তো শেষ পর্যায়ে দেব খুব রেগে যায় এবং সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার দাদা ধারাম তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দেব কারোর কথা শোনে না। তো এইদিকে পার্বতীর মা পার্বতীকে বলে, আজকে তোর সাথে সাথে দেবেরও একটা পরীক্ষা। যদি দেব তোকে আজকে নিয়ে যায় তাহলে তো ঠিক আছে, আর যদি রেখে যায় তাহলে আজকের পর থেকে আমি যা বলবো তাই তোকে শুনতে হবে। তো আমরা দেখতে পাই দেব কলকাতায় চলে এসেছে তার বন্ধুর বাড়িতে এবং সে একটা চিঠি লিখছে। চিঠিটা সে পারুকেই লিখছে। তো চিঠিটির সারমর্ম এই যে দেব বলে, আমি অপারক পারু, আমি তোমাকে স্বীকার করতে পারব না। আমি চাই না দুটো পরিবার এইভাবে ধ্বংস হয়ে যাক, সারা জীবন তাদের মধ্যে মনোমালিন্য চলুক। তাই আজ থেকে তুমি আমার প্রতিবেশীর মেয়ে, সেই ছোট্টবেলার বন্ধু পারু। আর কোনো সম্পর্ক আমাদের নেই। এই চিঠি পড়ে পারুর খুব কষ্ট হয়। তার প্রিয় দেবদার প্রতি তার খুব রাগ হয়। সে চিঠিটিকেই জ্বালিয়ে দেয়। আর এদিকে দেব চিঠিটি পাঠানোর পরেই সে কেমন অস্থির হয়ে উঠেছে। সে ভাবছে চিঠিতে এইসব কথাগুলো বলা আদৌ কি ঠিক হলো। আসলে সে রাগের মাথায় চিঠিটি লিখেছিল, কিন্তু এখন তার আফসোস হচ্ছে, কারণ সে নিজেও পারুকে ভালোবাসে। সে আত্মদংশনে জ্বলতে থাকে। তো দেবের বন্ধুকে আমরা দেখতে পাই, এর নাম চুনিলাল। এ দেবের থেকে অবশ্য বড়। আসলে দেব আর চুনিলাল এক মেসেই থাকতো, ওই সূত্রেই বন্ধুত্ব। আসলে চুনিলালের কেউ নেই। তো দেবের মন মরা হয়ে বসে থাকতে দেখে চুনি দেবকে একটু জল অফার করে, মানে লাল জল আর কি। তো দেব বলে, জানোই তো চুনি বাবু, আমি এসব খাই না। তো চুনিলাল এইবারে দেবকে একটা জায়গায় নিয়ে আসে, যদি দেবের মনটা একটু ভালো হয়। আসলে চুনিলাল প্রায় রাতে এখানে আসে। আসলে জায়গাটা হচ্ছে বর্তমানে আমরা যেটাকে নাইট ক্লাব বলি, এটাও সেরকম একটা জায়গা। এখানে মেয়েরা নাচানাচি করে আর যাকে পছন্দ হয় তাকে নিয়ে রুমে যায়, মানে ব্যাপারটা বুঝতেই পারছো। তো এখানে চুনি দেবের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেয়। এই হচ্ছে এখানকার প্রধান, চন্দ্রমুখী। না, এটা না, এর নামই চন্দ্রমুখী। তো চন্দ্রমুখী যখন নৃত্য করছিল, দেব তার দিকে ফিরেও তাকায় না। তার কেমন জানি রাগ হচ্ছে। তার এখানে বসে থাকতে একদমই ভালো লাগছে না। তার পারুর কথা মনে পড়ছে। সে সেখান থেকে উঠে চলে যেতে চায়। চুনি বাবু তাকে আটকাতে চায়, কিন্তু সে থাকতেই চায় না। অতঃপর চন্দ্রমুখী এসে দেবকে বলে, আমাকে পছন্দ হয়নি, আমাকে দেখার পরে কেউ আজ পর্যন্ত চোখ ফেরাতে পারেনি, আর তুমি চলে যাচ্ছ। দেব কিছু না বলে চন্দ্রমুখীকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। তো দেব চলে যাওয়ার পরে চন্দ্রমুখী চুনিবাবুকে বলে, আচ্ছা চুনিবাবু, দেবকে আর একবারের জন্য আমার কাছে নিয়ে আসতে পারবে? চুনিলাল বলে, কেন? চন্দ্রমুখী বলে, আর একটি বারের জন্য আনতে পারবে না? চুনিলাল বলে, আচ্ছা চেষ্টা করব। চন্দ্রমুখী বলে, হ্যাঁ একটু দেখো, আর এই নাও টাকাটা, দেব আমাকে দিয়ে চলে গেছে, ওকে দিয়ে দিও। আসলে চন্দ্রমুখী দেবের ওপরে দুর্বল হয়ে পড়েছে। তো এইদিকে পার্বতীকে দেখতে পাই, তার মা তাকে সাজাচ্ছে। আসলে আজকে পাত্রপক্ষ পারুকে দেখতে আসবে। তো এইদিকে দেব আর থাকতে পারে না। পারুর জন্য তার হৃদয় ফেটে যাচ্ছে। সে বাড়ি চলে আসে। তো সে পারুদের বাড়ি আসে। পারুর মাকে বলে, কাকিমা আমি পারুর সঙ্গে কিছু কথা বলবো। পারুর মায়ের যেন একটু রাগ হয়, তাও সে নিজেকে সংবরণ করে বলে, কথা বলো, তবে হ্যাঁ, পাত্রপক্ষ দেখতে আসছে পারুর, বেশিক্ষণ কথা বলতে হবে না। তো সবাই চলে গেলে দেব পার্বতীকে বলে, পারু আমি এসেছি। তো পারু রাগ দেখিয়ে বলে, তা আমি কি করব, তোমাকে আসতে কে বলেছে? তুমি বড্ড দেরি করে ফেলেছো, আর এখন কি করতেই বা এসেছো? আমার পাত্রপক্ষ দেখতে এসেছে তাই? দেব বলে, পারু আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। পারু বলে, এখন আর এসব বলে লাভ নেই। দেব বলে, পারু এখনো অতটাও দেরি হয়ে যায়নি। পারু বলে, সম্মান কি শুধু তোমার বাবা মার আছে? আমার বাবা মার নেই? তোমাদের পরিবারের সমস্যা আছে, আমাদের পরিবারের সমস্যা নেই। হ্যাঁ আমরা নিচু জাত, তবে কাউকে ধোকা দেই না। দেব বলে, আমি তোমাকে ধোকা দেইনি পারু। পারু বলে, তবে আমাকে ছেড়ে গেছিলে কেন? আর ওই চিঠি? দেব বলে, তুমি তো জানোই পারু, এই দেব বড্ডই বোকা, কোনো কাজ ঠিকভাবে করতেই পারে না। পারু একটু হেসে বলে, হ্যাঁ, যখন ইচ্ছা এসে হাতে চুড়ি পরাবে, আবার যখন ইচ্ছা চিঠি লিখে বলবে আমাদের মধ্যে কিছু নেই। কি ভেবেছো বলো তো? দেব বলে, আমি এ বিয়ে মানি না। পারু বলে, কিন্তু আমি তো মানি। দেব বলে, তবে ঠিক আছে, আমি সবার সামনে গিয়ে বলে দেবো তুমি। পারু বলে, রাত 2টোর সময় আমি তোমার ঘরে গিয়েছিলাম একা, কি আমার নামে বদনাম রটাবে? যাও। দেব রেগে গিয়ে বলে, আমি তোমাকে বদনামি করব, এটা তুমি ভাবলে কি করে? আর দ্বিতীয়বার যদি এরম কথা বলেছো। পারু বলে, কি মারবে আমাকে? মারো, সে অধিকার তো তুমি ছোটবেলা থেকেই নিয়ে রেখেছো, কিন্তু আমি যখন অধিকার চাইতে গেলাম মুখ ফিরিয়ে নিলে। দেব বলে, ব্যাস, এতটাও কিন্তু ঠিক না। পারু বলে, কেন করব না? কি আছে তোমার কাছে? শুধুই রূপ আর টাকা পয়সা। আর আমার গুণও আছে, রূপও আছে। আর বিয়ের পরে তো তোমার থেকে অনেক টাকা পয়সা হবে আমার। তোমার বাবার থেকে অনেক বড় জমিদারের সঙ্গে আমার বিয়ে হচ্ছে। দেব বলে, এত অহংকার তো চাঁদেরও নেই। পারু বলে, কি করে করবে? ওই চাঁদের গায়েও তো দাগ আছে, আর আমার গায়ে কোনো দাগ নেই। তো দেব পারুর হাত থেকে হাতটা নিয়ে পারুর কপালে এক বাড়ি দেয় এবং পারুর কপাল বেয়ে রক্ত ঝরতে থাকে।
পারু বলে, এটা তুমি কি করলে? দেব বলে, ওই চাঁদের মতো তোমার গায়েও একটা দাগ কেটে দিলাম, যা সারা জীবন তোমাকে আমাকে মনে করাবে। তো পারুর কেটে যাওয়া কপালের রক্ত দিয়েই দেব পারুর স্মৃতিতে সিঁদুরের মতো তুলে দেয়। তো এরপরে পার্বতীর বিয়ে হয়ে যায়। দেব বুকে পাথর নিয়ে সব সহ্য করে এবং দেব নিজেই পালকি করে পার্বতীকে পৌঁছে দেয়। তো পার্বতী চলে যাওয়ার সময় পালকির ভিতর থেকে হাত লম্বা করে দ্বীপটি বার করে। আসলে দেবের জন্য সে যে দ্বীপটি জ্বালিয়ে রেখেছিল সেই দ্বীপ। তো দেবও এটা দেখে। তো পারু চলে যাওয়ার পরে দেব বাড়ি এসে নিজেকে একটা ঘরে বদ্ধ করে নেয় এবং পারুর সঙ্গে থাকা স্মৃতিগুলো সেসব আগুনে পুড়িয়ে দিতে থাকে। আর এটা দেখে ওই দিক থেকে পারুর মা দেবের মাকে টোন কেটে বলতে থাকে, হ্যাঁ আমরা নিচু জাত, তাই আগে আমরা হেরেছিলাম, তোমরা তো উঁচু জাত, তাই পরে হারলে। তবে হারতে তোমাদের হয়েছে। আমি বলেছিলাম না 1 সপ্তাহের মধ্যে তোমাদের থেকে উঁচু জাত বংশে পরিবারে তোমাদের থেকেও বড়লোক ঘরে বিয়ে দেব, আমি দিয়েছি। তো এদিকে পার্বতীকে তার শ্বশুর বাড়িতে দেখতে পাই। তো পার্বতীর হাতিপোতা গ্রামে বিয়ে হয়েছে। তো এখানে পার্বতী জানতে পারে তার স্বামীর আগেও একটা স্ত্রী ছিল, তার স্বামীর 3 জন ছেলে মেয়ে আছে, একটা মেয়ের আবার বিয়েও হয়ে গেছে, সে পারুর বয়সী। পার্বতীর স্বামী অ্যাকচুয়ালি একটা কাকুই বলতে পারো। তো এনার নাম ভুবন চৌধুরী। তো ভুবন চৌধুরী পার্বতীকে বলে, আমি তোমাকে বিয়ে করেছি আমার ছেলে মেয়েগুলোর জন্য, আমি আশা করছি তুমি সবাইকে মানিয়ে নিয়ে থাকতে পারবে। আমার কোনো কিছুর অভাব নেই, তবে আমার ছেলে মেয়ের একজন মা প্রয়োজন, তাই তোমাকে আনা। তো এইদিকে দেবকে দেখতে পাই, সে ঘুম থেকে থাতামাতা খেয়ে ওঠে। আসলে সে চন্দ্রমুখীর আস্তানাতেই আছে, সে রাস্তায় পড়েছিল, চন্দ্রমুখী তাকে কুড়িয়ে এনেছে। তো সেখানে চুনিলালও আছে। চুনিলাল বলে, দেব তুমি এখানে 2 দিন যাবৎ পড়ে আছো, চন্দ্রমুখীর সেবা যত্নেই তুমি সুস্থ হয়ে উঠেছ। আসলে পারু চলে যাওয়ার পরে দেব এখন বোতল ধরতে শিখে গেছে। সে প্রথম যেহেতু খাচ্ছে, ওই জন্য সে রাস্তায় উল্টে পড়েছিল। তো দেব চন্দ্রমুখীকে টাকা ধরিয়ে দেয় এই 2 দিন তার সঙ্গ দেওয়ার জন্য। চন্দ্রমুখী টাকাটা দেবকে দিয়ে বলে, তোমাকে কেন পারু ছেড়ে চলে গেছিল জানো? আসলে তুমি ভালোবাসা কি এখনো বুঝতে শেখনি। তো দেব বলে, বুঝতে চুনিবাবু, এখন আমাকে একটা ছেলের কাছ থেকে শিখতে হবে ভালোবাসা কি। চন্দ্রমুখী ঘুরে বলে, প্রেম তো যাত্রার প্রতি হয়ে যায়, এটা মনের ব্যাপার, আর ভালোবাসা তো ঈশ্বর প্রদত্ত। কিন্তু আফসোসের কথা কি জানো চুনিবাবু, এইসবের কিছুই আপনার বন্ধুর কাছে নেই। আর দেববাবু, আপনি যে আমাকে কথায় কথায় টাকা ধরিয়ে দেন না, আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমার ওই 2 রাত ফিরিয়ে দিন, আপনাকে যখন আমি সেবা করেছিলাম। আপনার কাছে ওই 2টো রাত সারা জীবন ঋণ হয়ে থেকে যাবে। আপনি যেদিনকে নিজে আসবেন সেই দিনই ওই ঋণ শোধ হবে। তো পরের সিনে একজনকে দেখতে পাই, এর নাম কালী। সে চন্দ্রমুখীর কাছে এসছে, কিন্তু চন্দ্রমুখী আজকে নাচতে রাজি নয়। কালী সোনার ঘুঙুর দিয়ে বলে, এই নে এটা পরে নাচ, খুলবো তো আমি। চন্দ্রমুখী বলে, না, আমি আর কারোর নয়, শুধু দেবের। কালী বলে, ও কোনোদিন আসবে না, ও কোথায় পারু পারু করে পাগল হয়ে আছে, আর তোর কাছে আসবে? চন্দ্রমুখী বলে, আসবে কালীবাবু, ও আসবে। তো কালী একটা মোমবাতি নিয়ে বলে, ঠিক আছে, এই মোমবাতি নেভা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে যদি না আসে তোকে নাচতেই হবে। চন্দ্রমুখী বলে, ঠিক আছে, আর দেব যদি চলে আসে তাহলে এই ঘুঙুর পরে আপনাকেই নাচতে হবে। তো এদিকে সময় যেতে থাকে। হ্যাঁ, দেব আসে। তো নৃত্য চলে। তো দেব এখানে সীমাহীন পান করেই যাচ্ছে। তো দেব খেতে খেতে অর্ধেক ফ্ল্যাট হয়ে পড়েছে। তখন চন্দ্রমুখী এসে বলে, এত কেন খাচ্ছ, যা সহ্যই করতে পারো না? দেব বলে, কে সহ্য করে তোমাকে? আমি তো শুধু খাই এখানে একটু থাকার জন্য, তোমাকে যাতে দেখতে পারি, তোমাকে সহ্য করতে পারার চেষ্টা, যাতে অজ্ঞান হয়ে পড়ে থাকি, পারুকে অন্তত ভুলে থাকতে পারি কিছু সময়ের জন্য। কিন্তু এই চন্দ্রমুখী আমাকে বেহুশ হতেও দেয় না। আচ্ছা চন্দ্রমুখী, তুমি বলো তো, এত খাওয়ার পরেও ওর কথা আমার কেন মনে পড়ে? কেন কেন বলতে বলতে সে বোতলটি নিজের হাতেই ভেঙে ফেলে। কেন একটা ছোট্ট ভুলের জন্য এত বড় সাজা আমাকে ভোগ করতে হচ্ছে? আরো মাতলামি করতে থাকে দেবদাস। চন্দ্রমুখী তাকে বোঝানোর চেষ্টা করলে দেব বলে, না, আমাকে ছোবে না, আমি তোমাকে ঘৃণা করি, সমস্ত নারীদের ঘৃণা করি। এবং সে আরো মাতলামি করতে করতে সেখান থেকে চলে যেতে চাইছে। রাতের অন্ধকারে সে কোথায় যাবে, কোথায় কি করবে সে নিজেও জানে না। তো এদিকে পার্বতীর শ্বশুরবাড়িতে দেখতে পাই, নতুন বউ দেখতে এসে একজন এক রকম অপমানজনক কথা বলছে। পারুও হাসির সঙ্গে তাদেরকে যোগ্য জবাবও দিচ্ছে। পারু তার বড় মেয়ের কাছে আসে। আসলে সে তার বাবার দ্বিতীয়বার বিয়ে করাতে সে ঠিক মেনে নিতে পারেনি। তো পারু তাকে বলে, তুমি আমাদের সম্পর্কটা কিভাবে মেনে নেবে? বান্ধবী না মামি? কিন্তু সে আর থাকতে পারে না, সে পার্বতীকে মা বলে আপন করে নেয়। তো এবারে পার্বতীর জামাইকে দেখতে পাই। কি চিনতে পেরেছো? হ্যাঁ, সেই কালীবাবু যে চন্দ্রমুখীর কাছে যায়। তো সে যখন তার শাশুড়ি মাকে প্রণাম করছিল, তার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি তার উদ্দেশ্য ভালো নয়। এমনিতে স্বভাব খারাপ, তাতে আবার ইয়াং শাশুড়ি। তো কিছুদিন পরে পার্বতী তার বাপের বাড়িতে আসে। তো এখানে এসে সে জানতে পারে দেবের বাবার শরীর অত্যন্তই খারাপ, তার শেষ সময় আগত। তো পার্বতী আর পার্বতীর মা দেবদের বাড়িতে আসে এবং দেবের বাবা মৃত্যু লড়াই লড়তে লড়তে খুব আফসোস করে।
যে তার নিজের ছেলে এখনো পর্যন্ত তা দেখতেই আসলো না, আর যে পার্বতীকে সে অপমান করেছিল সে তাকে দেখতে এসছে। তো পার্বতী দেবের কথা জিজ্ঞাসা করতেই দেবের মা কাঁদতে কাঁদতে বলে, ছেলে বাড়ি আসে না, কি করে আমরাও জানি না, শুনতে পাই সবসময় মাতাল হয়ে পড়ে থাকে। দেবের মায়ের এখন মনে হচ্ছে ছেলেটার বিয়ে যদি পারুর সঙ্গে দিতাম তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। তো ওইদিকে আমরা দেবকে দেখতে পাই, সে সবসময়ই লাল জল খেয়ে পড়ে থাকে। চন্দ্রমুখী তাকে অনেক বারণ করে কিন্তু দেব ছাড়তে পারে না। চন্দ্রমুখী আজকে তার মনের সব কথা দেবকে উজাড় করে বলে যে দেবের জন্যই সে তার পুরানো কাজকর্ম ছেড়ে দিয়েছে। সে অনেক পুরুষ দেখেছে কিন্তু দেবের মতো কোনো পুরুষ সে আজ পর্যন্ত দেখিনি। সে কোনো পুরুষকে ভালোবাসতে পারেনি কিন্তু দেবকে সে ভালোবেসে ফেলেছে। দেব যে চন্দ্রমুখীর কাছে এতদিন ধরে আসছে আর চন্দ্রমুখীও যে তাকে ভালোবেসে ফেলেছে দেব সবই জানে, কিন্তু সে আজ পর্যন্ত চন্দ্রমুখীকে স্পর্শ পর্যন্ত করে দেখেনি। কিন্তু আজকে সে চন্দ্রমুখীর কথায় সাই দিচ্ছে। অতঃপর বাইরে একজনের ডাক শুনে চন্দ্রমুখী বাইরে আসে। আমরা দেখতে পাই ধারাম দেবদাসকে খুঁজতে এখানে এসেছে। আসলে সে দেবের বন্ধুর কাছ থেকে খোঁজ নিয়ে এখানে এসছে। তো ধারাম দেবদাসকে বলে, ছোট মালিক তোমার বাবা মারা গেছে, তুমি বাড়ি যাবে না? দেব তার বাবার মৃত্যু সংবাদ শুনে কেমন জানি হাসতে থাকে, আরো জোরে হাসতে থাকে। হঠাৎ সে নিশ্চুপ হয়ে যায়। তো পরের সিনে দেখতে পাই দেব মাতাল হয়েই তার বাবার শ্রাদ্ধে এসছে। সেখানে সবাই দেবকে দেখে অবাক যে বাবার শ্রাদ্ধে পর্যন্ত সে মাতাল হয়ে এসছে। এইদিকে পার্বতীও হতভম্ব হয়ে যায় যে দেব কোনোদিন নেশাই করতো না, তার আজকে এ কি দশা। দেব তার মায়ের কাছে এসে বসে আর বলতে লাগে, হ্যাঁ মানুষটা খুব ভালো ছিল, মরে গেল। ভালো মানুষটাই মরে যায় তাই না? দেব তার বাবার শেষকৃত্যে বসেও মাতলামি করছে। দেবের মা খুব কষ্ট পায়, সে সহ্য করতে পারে না। তো পরের দিন ধারাম পারুর কাছে আসে। পারু তুমি কিছু বলো, ছোট বাবুর অবস্থা তো দেখতেই পাচ্ছ, ও বাড়ি আসে না, কোন এক বেচাখানায় সবসময় মাতাল হয়েই পড়ে থাকে, আর চন্দ্রমুখী নামক একটা মেয়ের সঙ্গে সবসময় থাকে। পারু তুমি দেবকে একটু বোঝাও, ও তোমার কথা শুনবে। এইসব শুনে পার্বতী তো চমকে যায়, তার আরো কষ্ট হয়। সে এইবারে দেবের কাছে আসে। দেব বলে, তুমি, আমি কিন্তু তোমাকে বদনামি করে দেব। পারু বলে, সেই দিনই যদি বদনামি করতে পারতে তাহলে আজকের দিনটা অন্যরকম হতো। দেব বলে, আচ্ছা পারু তুমি খুশি আছো তো এখন? পারু বলে, হ্যাঁ খুশি থাকবো না আবার, বড় জমিদার বাড়ি, এলাই সব ব্যাপার স্যাপার, বড় বড় ছেলে মেয়ে, খুশি আবার নেই। দেব বলে, এই অল্প সময়ে অনেক বড় হয়ে গেছো পারু। ও হ্যাঁ, তোমার কিছু জিনিস আমার কাছে রয়ে গেছে, এদিকে এসো এদিকে এসো বলে দেব পারুকে একটা বাক্স খুলে দেখায়, যেখানে পারুর ছোটবেলাকার নুপুর, কলসি, ফটো এখানে তারও আছে। দেব বলে, পারু তুমি তো সবকিছু ছেড়ে চলে গেছো, কিন্তু দেখো আমি এসবের মধ্যে বাধা পড়ে গেছি, আমি বেরোতে পারছি না। আচ্ছা পারু তুমি আমার জন্য একটা মেয়ে দেখো তো, শুনেছি তোমাদের মানিকপুরে অনেক ভালো ভালো মেয়ে আছে। পারু বলে, হ্যাঁ আছে তো, তবে তোমার যে সুন্দর মেয়ে চাই। দেব বলে, সুন্দর কে বললো, এই তোমার মতো হলেই হবে। পারু বলে, দেব তুমি এইসব খাওয়া ছেড়ে দাও। দেব বলে, না। পারু বলে, চেষ্টা তো করো। দেব বলে, না না একদমই না। পারু বলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও না তুমি খাওয়া ছেড়ে দেবে। দেব বলে, তুমি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবে যে তুমি আমার মন থেকে ভুলে যাবে? পারু বলে, তুমি আমাকে যতক্ষণ না প্রতিশ্রুতি দিচ্ছ আমি এখান থেকে যাচ্ছি না। দেব বলে, আমি পারবো না। পারু বলে, মানুষ চাইলে সবকিছুই পারে। দেব বলে, আজকে রাতে আমার হাত ধরে তুমি পালাতে পারবে? পারু বলে, এটা সম্ভব তো নয়। দেব বলে, যাও। পারু বলে, তোমার এই হাল আমি দেখতে পাচ্ছি না আর, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়ি চলো, আমি তোমাকে একটু সেবা করতে চাই। দেব বলে, ঠিক আছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি মৃত্যুর আগে একবার অন্তত তোমার বাড়ি আমি যাব। তো পরের দিন দেখতে পাই দেবের বৌদি তাদের বাড়ির গহনার বাক্সের চাবিটি সে সরিয়ে ফেলেছে, কারণ দেবের মা সব সম্পত্তি দান করে দিচ্ছে, তাই এরা গহনাগুলো সরিয়ে ফেলবে আর বলবে চুরি হয়ে গেছে। দেবের বৌদির প্ল্যানে তার দাদাও সায় দেয়, কিন্তু আমরা দেখতে পাই দেব সেই ঘরেই বসে আছে, সে সব শুনেই ফেলেছে। দেব তার বৌদিকে বলে, চাবিটা দাও, কিন্তু দেবের বৌদি তার চাবি দেবেই না। দেব তার দাদার কাছে এসে বলে, এই পুরো সম্পত্তির ওপরে তোমার আর আমার সমান অধিকার। দেবের দাদা বলে, হ্যাঁ। দেব বলে, আমি আমার ভাগের সব সম্পত্তি জ্বালিয়ে দিতে চাই, তুমি পারলে নিজের ভাগের সম্পত্তি বাঁচিয়ে নাও। বলে সে বোতলের পানিও ঢেলে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়। এটা দেখে ভয় পেয়ে দেবের দাদা দেবের বৌদির কাছ থেকে চাবিটি কেড়ে নেয় এবং দেবকে দিয়ে দেয়। চেল্লামিল্লি শুনে দেবের মা যখন সেখানে ছুটে আসে তখন দেবের বৌদি আবার উল্টো নাটক শুরু করে দেয়। মা দেখো না, দেব নেশা করে সব উড়িয়ে দিচ্ছে, আমি বলতে গিয়েছি তাই দেব সব সম্পত্তি জ্বালিয়ে দিচ্ছে। এই কথা শুনে দেবের মা খুব রেগে যায় এবং দেবকে একটা চড় মেরে বসে আর বলে, এই বাড়ি ছেড়ে তুই বেরিয়ে যা। তো দেব চলে যাওয়ার সময় একটা কথা তার মাকে বলে যায়, বাবা বলেছিল গ্রাম ছাড়তে, সবাই বলেছিল পারুকে ছাড়তে, পারু বলছে নেশা ছাড়তে, আর তুমি বলছো বাড়ি ছাড়তে। এবারে কোনো একদিন কেউ হয়তো বলবে দুনিয়াটাই ছেড়ে দিতে। তো এইদিকে পার্বতীর শ্বশুরবাড়ির সিন দেখতে পাই। আসলে এই চৌধুরী বাড়িতে দুর্গাপুজো হয়।
এইবারে দুর্গা প্রতিমা বানানোর জন্য যে বিশ্বলয়ের মাটি লাগে সেটা আনতে পার্বতী যেতে চাইছে। আসলে দুর্গা পুজোয় বা প্রতিমা বানাতে গেলে বিশ্বলয়ের মাটি ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। আসলে ওখানকার মাটি দিয়েই প্রতিমা গড়া হয়, তারপরে সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং পুজো হয়। তো পার্বতীর শাশুড়ি মা বলে, যেখানে দিনের আলোতে গেলেও বদনাম হয় তুই সেখানে যাবি? পার্বতী বলে, কেন মা, ওখানে কি মানুষ বাস করে না? ওখানেও তো বাতাস বয়, সূর্য মেঘ বৃষ্টি সবাই যায়, কেউ তো সংকোচ বোধ করে না, তাহলে সেখানে আমাদের যেতে কি দোষ, কিসের বদনাম? তো চৌধুরী বাবু অর্থাৎ পার্বতীর স্বামী এসে বলে, হ্যাঁ মা, পার্বতী ঠিকই বলছে। তো পার্বতীর শাশুড়ি মা বলে, হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। তো পারু চন্দ্রমুখীদের এখানে আসে। তো পারু চন্দ্রমুখীকে দেখে তাকে প্রণাম করতে যায়। পারু বলে, এ কি করছেন? চন্দ্রমুখী বলে, যে মেয়ের জায়গা আমি কখনোই নিতে পারবো না, তার পায়ের ধুলোটা অন্তত নেই। পার্বতী বলে, শুনেছিলাম এখানকার মেয়েরা নাকি অনেক সুন্দরী হয়, তবে আজ সেটা বিশ্বাস হলো। চন্দ্রমুখী বলে, শুধু সৌন্দর্য নয়, মনও কিন্তু থাকে। তো পারু দেবের কথা জিজ্ঞাসা করলে চন্দ্রমুখী বলে, দেব এখানে 6 মাস ধরে আসেইনি। পারু বলে, ও আচ্ছা। আর চন্দ্রমুখীর কথাবার্তায় দেবের প্রতি তার ভালোবাসা প্রকাশ পাচ্ছে। এটা দেখে পারুর তো আবার জেলাসি ফিল হয়, তাই সে চন্দ্রমুখীকে একটু ঠেস মেটে কথা বলতে থাকে। সে বলে, তোমাদের মতো বিশ্বার কাছে ভালোবাসার কি কোনো মূল্য আছে? চন্দ্রমুখী বলে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ, হ্যাঁ এই চন্দ্রমুখীটা ছিল, কিন্তু দেবের স্পর্শে তা থেকে আমি মুক্ত। এখানে স্পর্শ বলতে চন্দ্রমুখী হৃদয় স্পর্শের কথা বলছে, কারণ দেবকে স্পর্শ করে দেখারও অনুমতি এখনো চন্দ্রমুখী পায়নি। তো তাদের মধ্যে এইরকম কনভারসেশন চলে। তো এতে পারুও বুঝতে পারে চন্দ্রমুখীর প্রেম পবিত্র, আর চন্দ্রমুখীও দেবকে অসম্ভব ভালোবাসে। পারু বলে, আমি ভেবেছিলাম দেব দুনিয়াতে একা হয়ে গেছে, কিন্তু না, ওর সঙ্গে তুমি আছো, ওকে দেখো, ওর খেয়াল রেখো। তো এরপরে পারু চন্দ্রমুখীর কাছ থেকে এখানকার মাটি নেয় ও চন্দ্রমুখীকে নেমন্তন্ন করে যায়, সে যেন দুর্গাপুজোতে তাদের বাড়িতে যায়। তো এদিকে দেবকে দেখতে পায় সে মাতাল হয়ে নদীতে ঘুরে বেড়াচ্ছে। সে একটা পুরোহিতকে দেখতে পায়। দেব তার কাছে গিয়ে বলে, আপনি শ্রাদ্ধ করাতে পারেন? পুরোহিত বলে, হ্যাঁ পারি, নাম বলুন। দেব তার নিজের নামই বলে। ধারাম বলে, আরে দেববাবু, আপনি নিজের নামই কেন বলছেন? তো পুরোহিত সেখান থেকে চলে যায়। তো দেব এইবারে নদীতে নেমে যায় এবং পুরোহিতের মুখে আগে শোনা মন্ত্রগুলো সে পাঠ করতে থাকে, অর্থাৎ নিজের শ্রাদ্ধ নিজেই করতে থাকে। তো এরপরে দুর্গাপুজোতে চন্দ্রমুখী পারুদের বাড়িতে আসে। তো পারু সেখানে চন্দ্রমুখীকে তার বান্ধবী বলে পরিচয় দেয়, কিন্তু সেখানে তো আবার কালীবাবুও ছিল, সে তো চন্দ্রমুখীকে চেনেই। তো সে পূজার অনুষ্ঠানের মধ্যেই চন্দ্রমুখীর আসল পরিচয় সবাইকে জানিয়ে দেয়। তো সেখানে পারু তথা চন্দ্রমুখীর অনেকটাই অসম্মান করা হয়, কারণ পার্বতী এত বড় বাড়ির একটা বউ, তার এই রকম একজন বান্ধবী। আর আগেকার সময় তো বুঝতেই পারছো এইসব ব্যাপারগুলো কতটা প্রভাব ফেলতো। তো এখানকার ঘটনা তো গেল, আবার রাত্রেবেলা চন্দ্রমুখীকে ডেকে পাঠানো হয়, কারণ পারুর শাশুড়ি ও স্বামী পারুর যে আগে দেবের সঙ্গে সম্পর্ক ছিল এটা জেনে গেছে। এই কথাটা আর কেউই নয়, তার জামাই কালীই বলেছে। তো চৌধুরী বাবু পারুকে জিজ্ঞাসা করে, যেটা শুনছি সেটা কি ঠিক? পারু বলে, হ্যাঁ ঠিকই শুনেছেন, দেব আমার ছোটবেলাকার সঙ্গী, আমার প্রথম ভালোবাসা। এতে চৌধুরী বাবু আরো রেগে যায়, মুখের ওপরে আবার জবাব দেওয়া, আরে কাকু জানতেই তো চাইলে, আবার বললেও দোষ। পার্বতী বলে, আপনি তো আমাকেও আপন করতে পারেননি, আপনার প্রথম স্ত্রীর জন্য আপনি ওনাকে এখনো ভালোবাসেন, আর সেহেতু দেবও তো আমার প্রথম প্রেম, আর আপনার সংসার তো আমি করছি, ছেড়ে ছুড়ে তো চলে যাইনি, তাহলে আমার বেলায় অবিচার কেন? তো এখানে পারুর স্বামী ও শাশুড়ির সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। তো শেষ পর্যায়ে পারুর এই মহল থেকে বেরোনো বন্ধ হয়ে যায়। তো ওইদিকে আমরা দেবদাসকে দেখতে পাই, সে আবার চন্দ্রমুখীর এখানে ফিরে এসছে এবং মাতাল বাহিনীর সঙ্গে তালে তাল মিলাচ্ছে। তো দেব আসাতে চন্দ্রমুখী অনেকটাই খুশি, কিন্তু এক পর্যায়ে দেব অনেকটা অসুস্থ হয়ে পড়ে, তার মুখ দিয়ে রক্ত পর্যন্ত উঠে যায়। তো এরপরে ডাক্তারে ডাকা হয়। তো ডাক্তারবাবু জানায়, অতিরিক্ত পান করার ফলে দেবের লিভার খারাপ হয়ে গেছে, দেবকে নেশা ছাড়তেই হবে, নয়তো তাকে বাঁচানো যাবে না। এতে চন্দ্রমুখী অনেক ভয় পেয়ে যায় এবং চন্দ্রমুখী দেবকে অনেক বোঝায়। তো দেবও বুঝতে পারে তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাই আস্তে আস্তে দেব নেশা করা ছেড়ে দেয়। তো এরপরে আরো বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে দেব ও চন্দ্রমুখীকে ভালোবাসতে শুরু করেছে। দেব চন্দ্রমুখীকে বলে, এ জন্মে তোমাকে আমি আমার করে নিতে পারবো না, তবে পুনর্জন্ম বলে যদি কিছু হয়ে থাকে তাহলে এই চন্দ্রমুখীর ভালোবাসাই আমার চাই, কারণ তোমার মতো ভালোবাসতে খেয়াল রাখতে আর কোনো মেয়েই পারবে না। এবং তারা অনেক সুন্দর মুহূর্ত কাটায়। তো দেব চন্দ্রমুখীর কাছ থেকে বিদায় চেয়ে নেয় এবং আজকে দুজনাই অনেক কাঁদে। তবে কিছু করার নেই, দেবকে যে চলে যেতেই হবে, কারণ সে পারুকেও কথা দিয়েছিল সে মৃত্যুর আগে একবার অন্তত তার সঙ্গে দেখা করবে। তো দেব ধারামের সঙ্গে বেরিয়ে পড়ে, তারা ট্রেনে করে যাচ্ছে। তো রাত্রেবেলা ধারাম দেবকে শুইয়ে দিয়ে সে পাশের কেবিনে শুতে চলে যায়, আর পরে স্টেশন থেকে চুনিলাল ট্রেনে ওঠে এবং সে দেবকে দেখতে পায় আর বলে, আরে বন্ধু তুমি এখানে, চলো বন্ধু এক পেক হয়ে যাক। দেব বলে, না চুনি বাবু আমি খাবো না। চুনিলাল বলে, আরে এতদিন পরে দেখা আমাদের, আরে খাও খাও, রাত্রেবেলা ভালো ঘুম হবে।
তো চুনিলালের বারবার বলাতে দেব খেয়ে নেয়। আসলে চুনিবাবু জানেই না যে দেব অসুস্থ, তার খাওয়া বারণ। তো দেব খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হতে শুরু করে। চুনিলাল বলে, দেব বাবু আপনার কি হলো? দেব বলে, কিছু না ওই লিভারটাই একটু গেছে। চুনিলাল বলে, তাহলে তুমি খেলে কেন? আমার হাত দিয়ে এত বড় পাপ কেন করালে? দেব বলে, আরে চুনি বাবু তুমি দুঃখ পেও না, আর কয়দিনই বা বাঁচবো, তোমার বন্ধুত্বের মানটা তো রেখে যাই। চুনি কাঁদতে থাকে যে এটা আমি কি করলাম। তো এক সময় সবাই ঘুমিয়ে পড়ে। দেবের হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখে পারুদের গ্রামের স্টেশন চলে এসছে। তো দেব কাউকে কিছু না বলেই একা একাই ট্রেন থেকে নেমে যায়। তো এদিকে পারুকে দেখতে পাই, তার যেন কি একটা অনুভব হচ্ছে, কিন্তু সে বুঝতেই পারছে না। তো এদিকে দেব একটা গাড়িতে এসে ওঠে, গাড়োয়ানকে বলে হাতিপোতা গ্রামে নিয়ে যেতে, চৌধুরী বাবুর বাড়িতে। আর গাড়ির মধ্যে দেবকে দেখতে পাই, সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে। তো এইদিকে পারু অস্থির হয়ে উঠেছে, সে ছাদে চলে আসে। তো এদিকে বেশ কিছুক্ষণ গাড়ি চলার পরে দেব গাড়োয়ানকে বলে, আর কত দূর রে, আর কতক্ষণ? গাড়োয়ান বলে, এই তো বাবু আর কয়েক ক্রোশ পথ। দেব বলে, আরে একটু তাড়াতাড়ি চালা। তো ওইদিকে পারুর স্বামী পারুর কাছে এসে বলে, কি ব্যাপার এত রাতে ছাদে? পারু বলে, কি জানি, আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে। তো ভোরের বেলা পারুদের বাড়ির সামনে ভিড় জমেছে। তো পারু বাড়ির এক দাসীকে জিজ্ঞাসা করে, বাড়ির সামনে ভিড় কেন? সে বলে, একজন ওখানে অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, বেশিক্ষণ হয়তো আর বাঁচবে না। পারু বলে, এ বাবা, এবং পারু লোকটির আত্মার শান্তি কামনা করে সেখান থেকে চলে যায়। পারু জানেই না সেই লোকটি আসলে কে। তো এইদিকে দেবকে দেখতে পাই, সে বটগাছ তলায় এক বেদির ওপরে শুয়ে আছে। তার কথা বলার শক্তিও আর নেই। তো গ্রামের কারুর হয়তো একটু দয়া হয়, দেবের গালে জল দেয়। চৌধুরীবাবু ডাক্তার ডেকে আনে, যেহেতু তার বাড়ির সামনে। ডাক্তার এসে বলে আর বেশিক্ষণ হবে না। পুলিশও আসে। তো দেবকে সার্চ করে কিছু চিঠি পাওয়া যায়, সেখান থেকে দেবের পরিচয় জানা যায়। যে শুয়ে আছে তার নাম দেবদাস মুখার্জি, এবং তার বাড়ির ঠিকানাও পাওয়া যায়। তো দেবদাসের ঠিকানা দেখে জানা যায় যে এই দেবদাস তো পার্বতীদের গ্রামের লোক, তাহলে পার্বতী চিনতে পারবে। চৌধুরী বাবু বলে, ঘরের বউ এখন মরা শনাক্ত করতে আসবে, গ্রামের লোক তো কি হয়েছে, থাক, পার্বতীকে ডাকতে হবে না। তো বাড়ির দাস দাসীদের হেতু পারুর কানে খবর আসে যে যে লোকটি বাইরে পড়ে আছে সে হচ্ছে তাদেরই গ্রামের লোক। পার্বতী এদের জিজ্ঞাসা করে, কে এসে? কারণ পার্বতী তো বাইরে যেতে পারছে না, তার অনুমতি নেই। তো তারা বলে মহেন্দ্র জানে, অর্থাৎ তার ছেলে। তো পার্বতী মহেন্দ্রকে ডেকে পাঠায়। তো পারু মহেন্দ্রকে জিজ্ঞাসা করে, বাইরে যে পড়ে আছে কে সে? মহেন্দ্র বলে, মা ওটা তোমার গ্রামের লোক। পার্বতী বলে, তুমি কি করে জানলে? মহেন্দ্র বলে, ওনার পকেটে চিঠি ছিল, ওখান থেকেই ওনার নাম ঠিকানা সব জানা গেছে। লোকটির নাম দেবদাস মুখার্জি। পারু বলে, কি দেব? এবং সে দিক বেদিক শূন্য হয়ে ছুটতে থাকে। তাকে সবাই আটকানোর চেষ্টা করে, কিন্তু পার্বতী সবাইকে ছাড়িয়ে ঘরের দালান দিয়ে উঠানে চলে আসে। ওপর থেকে চৌধুরী বাবু বলে, আরে বাড়ির লোক কোথায় গেলে, পারুকে ধরো। কিন্তু পারু ততক্ষণে বাড়ির মেন দরজায় চলে গেছে। চৌধুরী বাবু বলে, দরজা বন্ধ করে দাও, আর সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দেওয়া হয়। পারু দরজার কাছে এসে আছাড় খেয়ে পড়ে। ওইদিকে দেবও মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে আকুল হয়ে পারুর জন্য অপেক্ষা করছে, কিন্তু শেষ দেখা আর হলো না। তাদের মাঝখানে ওই দরজাটাই যেন পৃথিবীর সব থেকে কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে। দরজার এপারে বসে পারু হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। শেষ দেখাটাও হলো না। এইদিকে দেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো পরবর্তীতে দেবের দেহটা ডোমেরা নিয়ে যায় এবং তাকে আদা ছাঁচড়া করে পুড়িয়ে দেয়। পোড়া দেহটাকে কুকুর শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খায়। দেবের মৃত্যুটাও শান্তির হলো না। এইভাবেই দেবের সত্যি ভালোবাসার শেষ পরিণতি হয়, যা সত্যিই চোখে জল আনার মতো। দেবদাস শুধুই একটা কল্পকাহিনী নয়। হাতিপোতা গ্রামে গ্রামবাসীদের মত অনুযায়ী শরৎচন্দ্র বাবু সত্যিই সেখানে এসেছিলেন, আর তার প্রেম কাহিনীকেই দেবদাস আর পার্বতীর সঙ্গে আর তার কিছু কাল্পনিকতা মিশিয়ে চির অমর করে গেছেন। আর পার্বতীর স্বামী ভুবনমোহনের কাছারি বাড়ির ছবি এই যে দেখতেই পাচ্ছ, এটা নিউজ পেপার কাটিং থেকে নেওয়া হয়েছে। এই স্কুলের পাশেই ভুবনমোহন চৌধুরীর বাড়ি ছিল, তবে কাছারি বাড়ি এখন আর নেই, সেটা গঙ্গায় বিলীন হয়ে গেছে। আর দেবদাস যে বটগাছের তলায় মারা গেছিল সেই বটগাছটাও এখন আর নেই। ওখানকার লোকের মত অনুযায়ী গাছটি পড়ে গেছিল এবং ওখানকার একটা পাগল গোছের লোক আগুন ধরিয়ে দেয়। তো এরপরে কালের নিয়মে গাছটিও ধ্বংস হয়ে যায়, তবে গাছটি ছিল এই জায়গাতে। তবে দেবদাস মারা যাওয়ার পরে পার্বতী বা চন্দ্রমুখীর কি হলো সে কথা শরৎচন্দ্র বাবু লিখে যাননি। দেবদাস উপন্যাসটি যারা পড়েছো বা জানো তারা বুঝতে পারবে মুভিতে গল্পটি অনেকটাই অপরিবর্তিত তথা হেরফের আছেই। উপন্যাসটি পড়তে পড়তে চোখের কোণায় জল এসে যায়। আর যেহেতু এটা মুভি, সেক্ষেত্রে এটা মানিয়ে নিতেই হবে, কারণ কিছু রং ঢঙেরও প্রয়োজন আছে সব রকম দর্শকের কথা ভেবে। তো যাই হোক, রবি ঠাকুরের শেষের কবিতার কয়েকটা লাইন দিয়েই শেষ করি। দূরত্ব যদি সত্যি ভালোবাসার গভীরতা বাড়িয়ে দেয়, তবে আমি দূরেই থাকতে চাই, অনেক অনেক দূরে। আপনজনেরা যদি আমাকে আপন ভেবে কুণ্ঠা বোধ করে,
তবে গোটা পৃথিবীটাকেই আপন বানিয়ে ফেলবো। কেউ না কেউ তো কখনো না কখনো স্মরণ করবে। সত্যি আজও আমরা দেবদাসকে ভুলতে পারিনি। আমরা কথায় কথাই বলে ফেলি, ভাই দেবদাস হয়ে যাস না। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর এই এক্সট্রা ইনফরমেশনগুলো জেনে কেমন লাগলো সেটাও জানিও। তো আজকের মতো টাটা।